ভোটার তালিকা থেকে রাতারাতি উধাও 91 লক্ষ মানুষের নাম, যা ডেনমার্ক, নরওয়ে, সিঙ্গাপুর বা নিউজিল্যান্ডের মতো আস্ত একটা দেশের সব মানুষকে ভ্যানিশ করে দেওয়ার সমান। এটা স্রেফ যান্ত্রিক ভুল হতে পারে না, আসলে গণতন্ত্রের নামে চালানো এক সুপরিকল্পিত সার্জিক্যাল স্ট্রাইক। দিল্লি থেকে ভেসে আসছে 6 গ্যারান্টির হুঙ্কার, আর বাংলার অলিগলিতেই কান বাতলে শোনা যাচ্ছে অস্তিত্ব হারানোর কান্না। একদিকে রাষ্ট্রীয় শাসকের সোনার বাংলার স্বপ্ন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একলা চলো লড়াই, কিন্তু মাঝখান থেকে বাম কংগ্রেসের সাইলেন্ট আন্ডারকারেন্ট। ভোটার লিস্ট থেকে 91 লক্ষের এই অনিশ্চয়তা কার জয় নিশ্চিত করছে, আজ সেটাই আপনাদের সঙ্গে চোখে চোখ রেখে পোস্টমর্টম করব। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। 23 এপ্রিল আর 29 এপ্রিল দুটো তারিখের দিকে তাকিয়ে আছে সারা দেশ। হাতে সময় মাত্র 11 দিন। ভোট মানেই তো উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু এ যেন এক অস্তিত্ব রক্ষার লড়াই। দুদিন আগে হলদিয়া থেকে আসানসোল, তারপর সিউড়ি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝড়ো সফর দেখলাম আমরা। আসানসোলের রাস্তা যেন লোকে লোকারণ্য। শুধু ভিড় নয়, মানুষের ওই উন্মাদনা অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে। মোদী সরাসরি আক্রমণ করছেন তৃণমূলের শাসন ব্যবস্থাকে, তার মুখে একটা কথাই ঘুরে ফিরে আসছে, 21-এর ভোটে যেমনটা নন্দীগ্রামে হয়েছিল, এবার গোটা রাজ্যে তেমনি কামাল হবে। তিনি 6টা গ্যারান্টি দিচ্ছেন, বলছেন বাংলাকে তৃণমূলের হাত থেকে মুক্ত না করলে উন্নয়ন আসবে না। গ্যারান্টিগুলো শুনতে যতটা মসৃণ, তার আড়ালে থাকা প্রশাসনিক পরিবর্তনের দাবিটা ততটাই গভীর। প্রশ্নটা অন্য জায়গায়, আসলে হাওয়াটা বইছে কোন দিকে? ইস্যুকে শুধুই উন্নয়ন, ঘুষপেটিয়া, এসআইআর, নাকি দুই প্রতিপক্ষের রাজনৈতিক বাকযুদ্ধের তলায় চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের প্রকৃত আর্তনাদ? গতকাল অমিত শাহ দলের ইস্তেহার সংকল্পপত্র প্রকাশ করে 15টি প্রতিশ্রুতি স্বপ্ন ফেরি করেছেন, যে নরেন্দ্র মোদী 5 বছর আগেও খয়রাতির রাজনীতিকে রেউড়ি রাজনীতি বলে তীব্র কটাক্ষ করতেন। সেই দলের তরফে বাংলার জন্য একেবারে ভাতা দেওয়ার হরিণ লুট, মহিলা ও বেকার যুবকদের মাসে 3000, সরকারি কর্মীদের জিএ, 5 বছরে 1 কোটি মানুষের চাকরি, মাছ মাংস বন্ধ হবে না, অভিন্ন দেওয়ানি বিধির জন্য নতুন আইন, আরো কত কি। পশ্চিমবঙ্গের ভোটে মাছ মাংস আর ইউনিফর্ম সিভিল কোড, বাঙালি কি সত্যি বদলে যাচ্ছে? প্রশ্নটা হলো, বাংলার মানুষ কি বিজেপির এই সব সিকিউরিটির আশ্বাসে ঘর ছাড়বে? 1500 মাসে হাতে পাচ্ছি, সেটা ছেড়ে ভবিষ্যতের 3000-এ বোতাম টিপবে? ধরুন আপনার সামনে দুটো অপশন, চেনা চোর আর অচেনা বাঘ, আপনি কাকে বেছে নেবেন? লড়াইটা যে সমানে সমানে, তাতে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের মানুষ কি কেবল এই ধারালো স্লোগানগুলোই শুনছে, নাকি তারা তলে তলে অন্য কোনো সমীকরণের অঙ্ক কষছে? তার চেয়েও বড় প্রশ্ন, দিল্লির এই দাপুটে আস্ফালন কি বাংলার সাধারণ মানুষের মনে সত্যি কোনো রেখাপাত করছে? আমাদের বুঝতে হবে, বিজেপির লড়াইটা এবার তৃণমূলের শিকড় ধরে টান মারার চেষ্টা, কিন্তু বাংলার জনমানুষ বড়ই বিচিত্র। এখানে শুধু দিল্লি মডেল বা আচ্ছে দিনের স্বপ্ন ফেরি করে মন জেতা যায় না। মানুষ দেখছে একদিকে বিজেপির এই সর্বভারতীয় গ্ল্যামার, আর অন্যদিকে তৃণমূলের সেই মাটি ঘেঁষা নেটওয়ার্ক। এবারে লড়াইটা যতটা রাজনৈতিক, তার চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক। বিজেপির হিন্দুত্ব আর উন্নয়নের ককটেল বনাম তৃণমূলের বাংলা পরিচিতি ও ডেলিভারি মেকানিজম। বিজেপিকে বাংলার মানুষ আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু সেই গুরুত্ব কি ইভিএম এর বোতাম পর্যন্ত পৌঁছাবে, নাকি তৃণমূলের ঘরের মেয়ের আবেগ শেষ মেশ দিল্লির 6 গ্যারান্টিকে ছাপিয়ে যাবে? আসল খেলাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। অমিত শাহ গতকাল যখন দলের ইস্তেহার প্রকাশ করলেন, একটা ব্যাপার খেয়াল করেছেন? সুরটা কিন্তু বেশ বদলে গেছে। এতদিন যে দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা বা 180 থেকে 200 আসনের হুঙ্কার দিচ্ছিল, তাদের মুখেই শোনা গেল কেবল ম্যাজিক ফিগার পার করার কথা। 294 আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার 148, এই যে লক্ষ্যমাত্রার হঠাৎ অবনমন, এটা কি কোনো বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত, নাকি গ্রাউন্ড রিয়েলিটি মেপে সাবধানে বাভেলা? আচ্ছা, বিজেপি ইস্তেহারে এত ঢালাও স্বপ্ন ফেরি করলো কেন? মাসে 3000-এর গল্পটা পশ্চিমবঙ্গ বিশ্বাস করবে? গত বছর দিল্লি বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য মহিলা সমৃদ্ধি যোজনায় মাসিক 2500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। গ্যারান্টি দিয়ে বলেছিলেন 2025-এর 8 মার্চের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। আজ পর্যন্ত দিল্লির মহিলারা সেই টাকা চোখেই দেখেননি। গত বছর মহারাষ্ট্র বিধানসভা ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে লাড়কি বহিন যোজনায় মাসে 1500 টাকা করে দেওয়া হবে। কিন্তু ক্ষমতায় এসে সমীক্ষা করার পর সে রাজ্যের 90,000 মহিলাকে বাদ দেওয়া হয়েছে। তৃণমূলের নির্বাচনী সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে পাল্টা বলেছেন, বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে চিট ফান্ডের মতো। আসল খেলাটা লুকিয়ে আছে অন্য জায়গায়। বিজেপি একটা মারাত্মক ইস্যুতে অত্যন্ত সচেতনভাবে নীরব থাকছে। একটা গণতান্ত্রিক দেশে ভোটার বিচারাধীন এবং 91 লক্ষ ভোটার বেমালুম বাদ, এটা তো সামাজিক মহাপ্রলয়ের সমান।
দেখুন, নির্বাচন কমিশন গত 50 বছরের জমানো জঞ্জাল পরিষ্কার করার যে বিড়ম্বনা হাতে নিয়েছে সেটা প্রশংসনীয়। ভোটার তালিকা অবশ্যই সাফ সুতরো হওয়া দরকার। বিদেশের লোক কেন এখানে ভোট দেবে? কিন্তু এই ক্লিন আপ ড্রাইভের তলায় চাপা পড়ে যাওয়া সাধারণ মানুষের অনিশ্চয়তা কি বিজেপি দেখতে পাচ্ছে না? তাহলে এই প্রশ্নে গতকাল অমিত শাহ সব দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলে দিলেন কেন? এই যে নীরবতা, এই যে এড়িয়ে যাওয়া, এটাই কি তবে আগামী ঝড়ের কোনো পূর্বাভাস? নির্বাচনী তালিকা নিয়ে কারচুপি এটা যে নতুন কিছু নয়। প্রতিটি জমানা তার নিজের মতো করে ভোটার লিস্ট সাজিয়েছে, কিন্তু এবারের পরিস্থিতিটা আলাদা। ভেবে দেখুন, প্রতি 10 জন ভোটারের মধ্যে যদি একজন বাদ হয়ে যায়, তার মানে কি দাঁড়ায়? তার মানে হলো আমি বা আপনি, আমরা সবাই এমন কাউকে চিনি যার নাম অন্যায়ভাবে ভোটার লিস্ট থেকে ছেঁটে ফেলে দেওয়া হয়েছে। একজন যোগ্য নাগরিককে রাতারাতি অযোগ্য করে দেওয়া, এটা তো স্রেফ কারিগরি ভুল নয়, এটা একটা সামাজিক অবিচার। আর এই অবিচারটাই এখন এই নির্বাচনের প্রধান জ্বালানি হয়ে দাঁড়িয়েছে। এই যে 91 লক্ষ মানুষের অনিশ্চয়তা, একেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিক অস্ত্রে রূপান্তর করে ফেলেছে। কমিশন বলছে তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দায়বদ্ধ। আরে মশাই, ওটাই তো আপনাদের চাকরি, ওটা ঢাক পিটিয়ে ঘটা করে বলার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছেন। তিনি এটাকে কেবল প্রশাসনিক ভুল হিসেবে দেখাচ্ছেন না, তিনি এটাকে দেখাচ্ছেন বাংলার মানুষের আত্মসম্মানের ওপর আঘাত হিসেবে। আর এই আক্রান্ত হওয়ার আবেগ যখন বাংলার মানুষের মনে ঢুকে পড়ে, তখন কিন্তু সব সমীকরণ ওলটপালট হয়ে যেতে পারে। বাংলার বুকে বিজেপি একমাত্র দল যারা কমিশনের এই গণভোটার বাতিলের সিদ্ধান্তকে বুক চিতিয়ে সমর্থন করছে। সমস্যাটা সেখানেই। যখন আপনি 91 লক্ষ মানুষের অনিশ্চয়তাকে সমর্থন করছেন, তখন প্রধানমন্ত্রী দেওয়া ওই 6 গ্যারান্টির উজ্জ্বলতা ফিকে হয়ে আসে। পেটের দায়ে বা ভাতের লড়াইয়ে থাকা মানুষ তখন ভাবছে, আমার নামটাই যদি খাতায় না থাকে, তবে আপনার ওই গ্যারান্টি দিয়ে আমি কি ঘন্টা বাজাবো? ইস্তেহারে অমিত শাহ কার্যত আগুনে ঘি ঢেলেছেন। তিনি ঘুষপেটিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেন। প্রশ্ন হলো, বাংলার মাটিতে ঘুষপেটিয়া আসলে কে? হিন্দু না মুসলিম? বিজেপির শক্ত ঘাঁটিগুলিতেও তো এমন অনেক মানুষ আছেন যারা ওপার থেকে এসেছেন। যখন আপনি ঢালাওভাবে অনুপ্রবেশকারী বললেন, তখন সেই আতঙ্ক কেবল এক পক্ষের থাকে না। সিএএ নিয়ে কেন্দ্রের হাজারো আশ্বাসের পরেও সেই প্রক্রিয়া যে সম্ভব গতিতে এগোচ্ছে, তাতে মানুষের মনে আশার চেয়ে আশঙ্কাই বেশি। এই যে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়লো, তাদের মধ্যে 63% হিন্দু, মুসলিম 34%। নির্দিষ্ট করে বললে হিন্দু প্রায় 57 লক্ষ, মুসলিম প্রায় 31 লক্ষ। মানুষ সব দেখছে। একদিকে তাদের নাম ভোটার তালিকা থেকে উধাও হচ্ছে, আর অন্যদিকে বড় বড় নেতারা এসে ঘুষপেটিয়া আর আদালতের লড়াই নিয়ে কথা বলছেন। ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বাংলার প্রান্তিক ভোটাররাও আজ তেমনি শঙ্কিত। দিল্লির হাই ভোল্টেজ গ্যারান্টি কি পারবে এই গভীর অনিশ্চয়তার ঝড়কে থামাতে, নাকি মানুষ শেষ পর্যন্ত পরিচিত বিপদের চেয়ে অপরিচিত গ্যারান্টিকে বেশি ভয় পাবে? তার চেয়ে রহস্যময় বিষয় হলো, ইস্তেহার প্রকাশের সময় অমিত শাহ বলেছেন তারা নাকি ধর্মীয় আস্থা এবং পুজোর জন্য বিশেষ আইন আনবেন। ধর্মীয় আস্থা আসলে কি, আর সেটা রাষ্ট্র বা আইন ঠিক করে দেওয়ার কে? এই যে হিন্দুত্বের একটা নির্দিষ্ট ধরন বাংলার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, যেখানে রামনবমী বা নবরাত্রিতে কি খাওয়া হবে বা মা কালী মাংস খান কিনা, এই সব কটা বাঙালি সাদরে গ্রহণ করে। দেখুন, কোনটা প্রপার হিন্দু প্র্যাকটিস আর কোনটা নয়, সেটা দিল্লির ঠান্ডা ঘরে বসে ঠিক করে দিলে বাঙালি কিন্তু বড্ড বেশি রিয়াক্ট করে। ভোটের আর মাত্র 12 দিন বাকি। এখন যদি হাওয়া মাপতে বেরোন, তবে দেখবেন লড়াইটা বিজেপির জন্য অনেক বেশি কঠিন হয়ে গেছে। আসলে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই এসআইআর ইস্যুটা থালায় সাজিয়ে তুলে দিয়েছে। 91 লক্ষ মানুষ যখন নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে, আরো নির্দিষ্ট করে বললে 57 লক্ষ হিন্দু নাগরিকের অস্তিত্ব যখন সংকটে, তখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে তাদের জন্য সমবেদনার একটা শব্দও নেই। এই যে মানুষের অসহায়তা নিয়ে চূড়ান্ত উদাসীনতা, এটাই মমতাকে একটা বাড়তি মাইলেজ দিয়ে দিচ্ছে। তৃণমূল এটাকে কেবল রাজনৈতিক ইস্যু নয়, মানবিক ইস্যু বানিয়ে ফেলেছে। আর এই লড়াইয়ে মোদির গ্যারান্টির চেয়ে মমতার প্রতিবাদ সাধারণ মানুষের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য ঠেকছে। বাংলার রাজনীতির ইতিহাসে একটা অদ্ভুত চরিত্র আছে। এই মাটি বরাবরই এন্টি এস্টাবলিশমেন্ট, মানে প্রতিষ্ঠান বিরোধী। কিন্তু মজার বিষয় হলো, এবারের ভোটে সেই প্রতিষ্ঠান বিরোধিতা তৃণমূলের চেয়েও বেশি আছড়ে পড়ছে দিল্লির উপর। সাধারণ মানুষের মনে একটা সমীকরণ খুব পরিষ্কার হয়ে গেছে, নির্বাচন কমিশন মানেই বিজেপি, আর বিজেপি মানেই কেন্দ্র। আর ঠিক এই চেনা পিচেই ছক্কা হাঁকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর ভোটে তার পায়ে প্লাস্টার ছিল, ভাঙা পায়ে তিনি লড়াই করেছিলেন, কিন্তু 2026-এর এই লড়াইয়ে তার হাতে অস্ত্র অনেক বেশি ধারালো। ফেব্রুয়ারি মাস থেকে তিনি এসআইআর ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়েছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছেন, কারণ তিনি জানেন তার আসল ব্র্যান্ড চাই হলো ফাইটার ইমেজ।
তিনি লড়াকু, তিনি আক্রমণাত্মক এবং তিনি মানুষের পাশে থাকা এক অগ্নিকন্যা। অন্যদিকে বিজেপির মডেলটা ঠিক উল্টো, সেখানে সবটাই ডবল ইঞ্জিন আর দিল্লির ওপর নির্ভরশীল। বাংলার মাটি থেকে উঠে আসা কোনো নেতার বদলে দিল্লির বেছে দেওয়া নেতারাই সেখানে শেষ কথা বলেন। এই দিল্লি বনাম ভূমিপুত্র সংঘাতটাই মমতাকে আরো বেশি অক্সিজেন দিচ্ছে। মানুষ দেখছে একদিকে আছে দিল্লির সাজানো বাগান আর অন্যদিকে বাংলার রাস্তার লড়াকু মেজাজ। আর এই অসম লড়াইয়ে স্ট্রিট ফাইটার হিসেবে মমতার ইমেজই কিন্তু আপাতত পাল্লা ভারী রাখছে। দুর্নীতি আর কাটমানি, বাংলার রাজনীতিতে এই দুটো শব্দ এখন ভাত ডালের মতো হয়ে গেছে। অস্বীকার করার উপায় নেই যে গ্রাউন্ড লেভেলে এর একটা বড় প্রভাব আছে। ক্ষমতার অপব্যবহার যখন সাধারণ মানুষের সহ্য সীমা ছাড়িয়ে যায়, তখন সেটা অ্যান্টি ইনকামবেসির বারুদে আগুন দেয়। 34 বছরের বাম আমল যখন শেষ হয়েছিল, তখনও কিন্তু অভিযোগের ধরনটা অনেকটা এমনই ছিল। মানুষ যখন দেখে পাড়ার নিচু তলার নেতাটি ক্ষমতার দম্ভে ধরাকে সরাগ জ্ঞান করছে, তখন অবশ্যই ক্ষোভ জন্মায়। কিন্তু এখানে একটা মজার টুইস্ট আছে। মানুষ এখন উল্টো প্রশ্ন তুলছে, বিজেপি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, সেই বিজেপির মুখ কারা? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একঝাঁক নেতা তো আদতে তৃণমূলেরই ইম্পোর্ট করা ফসল। অনেকে তো রসিকতা করে বলছেন, সিপিএম এর বাহুবলীরা যেমন একসময় তৃণমূলে ভিড়ে ছিল, এখন তৃণমূলের কাটমানি স্পেশালিস্টরাই বিজেপির ঝান্ডা ধরছে। চোর পালালে বুদ্ধি পারে কিনা জানি না, তবে দল বদলালে কি মানুষের চরিত্র বদলে যায়? আমরা ময়দানে নেমে দেখছি অনেকেই বলছেন বদল দরকার, কারণ নতুন যারা আসবে তারা অন্তত প্রথম একটু কম খাবে। মানে দুর্নীতি যে হবেই সেটা ভোটাররা মেনেই নিয়েছেন। তাদের যুক্তি হলো পুরনো বাঘ এখন বড় গ্রাসে খাচ্ছে, নতুন বাঘ এসে অন্তত শুরুতে ছোট কামড় দেবে, প্রথম টার্মে অন্তত জীবনটা একটু কম দুর্বিষহ হবে। ভেবে দেখুন একটা রাজ্যের ভোটারদের ভাবনার স্তর কোথায় পৌঁছালে তারা দুর্নীতির মধ্যে কম আর বেশির তুলনা করতে শুরু করে। বিজেপির কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। তারা কি পারবে মানুষের মনে এই বিশ্বাস তৈরি করতে যে অল্প কামড়ানো নয়, বরং একটা স্বচ্ছ ব্যবস্থা দেবে? নাকি ভোটাররা শেষ পর্যন্ত ভাববে যে চেনা চোর ছেড়ে অচেনা বাঘকে ডেকে আনার ঝুঁকি না নেওয়াই ভালো? যদি 91 লক্ষ মানুষের এই শকিং অভিজ্ঞতার পর ভোটাররা ভাবে যে বিজেপি বা তৃণমূল কাউকে দিয়েই হবে না, আর সেই ভোটটা যদি বাম কংগ্রেসের ঝুলিতে সামান্যতম ফিরে আসে, তবে লাভ কার? কার ভোট কাটবে তারা? বিজেপি না তৃণমূল? এখানে লুকিয়ে আছে এই নির্বাচনের আসল এক্স ফ্যাক্টর। ভোটের মাত্র 12 দিন বাকি। আমি জ্যোতিষী নই, কিন্তু হাওয়া দেখে এটুকু বলতে পারি, লড়াইটা এবার কেবল দুই মেরুর নয়, বাংলার ভোট ময়দানে এক অদ্ভুত আন্ডার কারেন্ট কাজ করছে। মনে রাখবেন, বাংলার মানুষ কিন্তু নিঃশব্দে সিদ্ধান্ত নিতে ওস্তাদ। ইভিএম খোলার আগে তাই আগাম বাজি ধরাটা এবার বোধহয় সবচেয়ে বড় বোকামি হবে। তাহলে কি বাম আর কংগ্রেসে এই নির্বাচনের ভাগ্যবিধাতা? না, বিষয়টা অতটাও সরল নয়। তারা হয়তো পুরো রাজ্যের এক্স ফ্যাক্টর নয়, কিন্তু বেশ কিছু নির্দিষ্ট কেন্দ্রে তারাই আসল খেলা ঘুরিয়ে দিতে পারে। যেসব আসনে জয়ের ব্যবধান খুব কম, সেখানে কয়েক হাজার ভোট এদিক ওদিক হওয়া মানেই রাজনৈতিক বিপর্যয়। বাম কংগ্রেস যদি প্রান্তিক ভোটগুলো নিজেদের দিকে টানতে পারে, তবে বড় দুই দলের স্নায়ুর চাপ যে কয়েক গুণ বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে উঠে যে সত্যটা বারবার সামনে আসছে, তা হলো এক তীব্র জনরোষ। এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলছে, সেটা কিন্তু বিজেপির জন্য কোনো সুখবর নয়। মানুষের এই ক্ষোভ, এই অভিমান আর আতঙ্কই এখন তৃণমূলের সবচেয়ে বড় ঢাল। সবশেষে ক্ষমতার উদ্দেশ্যে দুটো অপ্রিয় সত্য প্রশ্ন ছুড়ে দিতে চাই। এক, 91 লক্ষ মানুষের অস্তিত্বকে রাতারাতি অস্বীকার করাটা কি স্রেফ টেকনিক্যাল এরর, নাকি এটা কোনো বৃহত্তর এবং ভয়ঙ্কর পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্লুপ্রিন্ট? ক্ষমতার মসনদে যাওয়ার রাস্তাটা কি সাধারণ মানুষের ভিটেমাটির অনিশ্চয়তার উপর দিয়েই তৈরি হতে হবে? মাথায় রাখবেন, বাঙালির পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন সে কিন্তু আর গ্যারান্টি খুঁজবে না, সে জবাবের রাস্তা খুঁজে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।